হাসিনার একদম হাতে গড়া, হাতে পোষা, মুখে তুলে খাইয়ে দিয়ে পোষা মরা খেকো বাহিনী ছিল ছাত্রলীগ। আন্দোলন থেকে রাজনীতিতে আসা পর আপনি রাজনীতিতেই ছিলেন। ক্ষমতাকে খুব বেশি সুস্বাদু জিনিস বলে আমার মনে হয় না। যদি আমরা একেবারে স্পেসিফিকলি বলি, মনোনয়নপত্র জমা দিতে মাত্র 19 মিনিট দেরি। আমি তো আইনের ছাত্রী, আমি এতটা বুঝি না, যতটুকু বুঝি যে আদালত আমার পক্ষে রায় দিয়েছে এবং ইসির বৈধ ঘোষণা করেছে। নারীরা আসলে কিভাবে নীতি নির্ধারণের পর্যায়ে আসতে পারে আর বেশি করে, আপনার কি মনে হয়? আমি আসলে ওরকম এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছি না সংসদে যাওয়া নিয়ে। মবের রাজত্ব কি আমরা শুধু গত 1.5 বছরে দেখছি? হাসিনার আমলে যেটা হচ্ছে, পুলিশ মানুষের জন্য কাজ না করলেও হাসিনার জন্য করছে। এই জোট কি সত্যিকার অর্থে নতুন রাজনীতির ধারা তৈরি করতে পারবে আপনার মনে? ক্ষমতা তো আসলে হাতে তুলে দেওয়ার কোনো জিনিস না, ক্ষমতাটা অর্জন করা। জামাতের সাথে জোট কি জবাব দেবেন? নো কমেন্টস। দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা বিশেষ পডকাস্টে আমাদের মাঝে আমরা খুঁজে পেয়েছি এমন একজনকে, যিনি কোটা আন্দোলনের সেই সাহসী মুখ, যিনি ডিবি অফিসে নির্যাতনের পাশাপাশি রাস্তায় তার আন্দোলন থামিয়ে দেননি কখনোই, যিনি তার সাহসী কণ্ঠ নিয়ে সবসময় পাশে থেকেছেন নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ী আন্দোলনের পথে। আজ তিনি সংসদে সংরক্ষিত নারী আসনের একজন এমপিও। যদিও মাত্র 19 মিনিট বাকি থাকায় প্রথমে তিনি তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল, তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি উঠে গেছেন। এই যাত্রায় তিনি শুধু একজন প্রার্থী ছিলেন না, তিনি নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক। নারীদের প্রতীকী উপস্থিতির পরিবর্তে নীতি নির্ধারণী ক্ষমতায় অংশ নেওয়ার প্রশ্নে তিনি বরাবরই সোচ্চার কণ্ঠ। আজ খবর 71-এর বিশেষ পডকাস্টের এই পর্বে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক এবং সংসদে সংরক্ষিত নারী আসনের সেই আলোচিত প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি। যদি আপনাকে স্বাগত, সাথে অভিনন্দন যে আমরা মাত্রই আজকে আমরা আপনার সেই বৈধতা চূড়ান্তভাবে যে নির্বাচন কমিশন কর্তৃক আপনি বৈধ একজন প্রার্থী হিসেবে স্বীকৃত হয়েছেন, সেটার নোটিশটা আমরা পেয়েছি, আজকে জেনেছি। আপনাকে স্বাগত, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। প্রথমে আমি জেনে নিতে চাই আপনার ভেতরের অবস্থাটা আসলে এখন কেমন? সাধারণ, স্বাভাবিক, সবসময় যেমন থাকে। একটু দায়িত্বের বোধ, ফার্দার দায়িত্ব, যেটা একটু আনন্দের, একটু হিলল বয়ে দেব যে এখন তার একটা বড় পরিমাণ পাচ্ছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবার জন্য, তেমন তো নিশ্চয়ই একটা বোধ হচ্ছে। হ্যাঁ, দায়িত্বের একটা অনুভূতি আছে, বড় দায়িত্ব সামনে আসছে। আমি আসলে রাজনীতিটা তো সবসময় আমার কাছে দায়িত্বের মতোই ছিল, নাগরিক দায়িত্ব, মানব জন্মগ্রহণের দায়িত্ব। এত এত দায়িত্ব নিয়ে আসলে আর জুলাইয়ের এত বৃহৎ একটি ঘটনাবলীর দায়ভার আমাদের কাঁধে, এত এত দায়ের ওজন নিয়ে আসলে খুশি তো খুব একটা হয়ে ওঠা যায় না। তবে হ্যাঁ, তারপরেও স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই, আমার পরিবারকে ধন্যবাদ জানাই, আমার সাথে যারা ছিলেন পুরো জার্নিতে, আমার দলের সিনিয়র লিডার্স, আমাদের লয়ার অ্যালায়েন্স, রাজনৈতিকভাবে যারা আমাকে শিখিয়েছে, আমার মেন্টরের দায়িত্ব পালন করেছে, সেই সমস্ত সিনিয়র, আমার বন্ধু বান্ধব যারা, আমার সহযোদ্ধা যারা পাশে ছিল, সবাইকে ধন্যবাদ জানাই। একটা অনেক লম্বা এবং কঠিন যাত্রাতে তারা আমার সাথে ছিল। এরকম কিছু মানুষকে সাথে পেয়েছি, এজন্য আমি খুশি। এর বাইরে আলাদা করে খুব বেশি খুশি কত কিছু আছে বলে মনে হয় না। চমৎকার বলেছি। আমরা ধাপে ধাপে আমরা প্রশ্নের মধ্য দিয়ে আলোচনার আরো গভীরে যাব, যেখান থেকে আপনার নানামুখী এই অভিজ্ঞতা, যেটা 2018 থেকে রাজনীতির এই পাদপীঠে আপনার যে শুরু, সেই গল্প শুনবো আমরা, আন্দোলনের গল্প শুনবো আমরা। পার্লামেন্টে আপনি পা রাখতে যাচ্ছেন সম্ভবত সর্বকনিষ্ঠা হিসেবে। জি জি। তো সেই অভিযাত্রায় আপনার যে অভিপ্রায় কি আছে সেগুলো শুনবো আমরা। প্রথমেই আপনার এই রাজনৈতিক ক্যারিয়ারের শুরু এবং আন্দোলনের গল্পে আমরা যেতে চাই। নুসরাত, এই যে
কোটা আন্দোলনে রাস্তায় নেমে আপনি যে সাহস দেখিয়েছেন, সেটা আসলে কোথা থেকে পাওয়া? কোন মুহূর্তে আসলে আপনার মনে হয়েছে যে আপনাকে দাঁড়াতেই হবে? দেখুন, আমি তো আসলে মানে রাজনীতির সাথেই ছিলাম, আন্দোলন সংগ্রামের সাথেই ছিলাম। আলাদা করে জুলাই আন্দোলনের শুরুটা যে খুব বেশি নতুন কিছু ছিল আমার জন্য এমন নয়। আর সাহসের কথা যদি বলেন, আমি শুধু আমি না, আমার আশেপাশে রাজনীতি যারা করছে, শেখ হাসিনার ওই তুমুল আহ, সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টিকারী ওই রাজত্বের, তার একেবারেই হাতে পোষা মানুষ, যেরকম ওই বাড়িতে কুকুর পোষে, আমরা বিভিন্ন ইয়াতে দেখি যে আরব শেখেরা সিংহ পুষছে, কেউ কেউ শখ করে নেকড়ে পুষছে, হায়েনা পুষছে। এই যে মরা খেকো জানোয়ারও অনেকে শখ করে পোষে না, হাসিনার একদম হাতে গড়া, হাতে পোষা, মুখে তুলে খাইয়ে দিয়ে পোষা মরা খেকো বাহিনী ছিল ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই সময় ক্যাম্পাসে যারা রাজনীতি করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আমার সহকর্মী, আমি আসলে রাজনীতিবিদ সব দলের সবাইকে সহকর্মী বলেই মনে করি, যে একই পেশা। আমি সবাইকেই দেখেছি খুব জানবাজ হয়ে থাকতে। একটু মানে পান থেকে চুন খসা তো দূরের কথা, একটুখানি কিছু একটু হলেই ক্যাম্পাসে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে তারা। 24-এরই ঘটনা, আমি যদি খুব একটা ভুলে না যাই, ওই রোজারিতেই আমাদের এনএক্স এর একটা মাহফিলের আয়োজনে ছাত্রলীগের ছেলে পেলে পিটিয়েছিল ওরা আসরের সময় একগুচ্ছ রোজাদার মানুষকে। গেস্ট রুমে পিটিয়ে লাশ করে দেওয়ার ইতিহাস তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা আশেপাশের জাহাঙ্গীরনগর, জগন্নাথ খুব একটা কম নেই। তো ওরকম পরিস্থিতিতে যারা রাজনীতি করতো তারা সবাই আসলে প্রচন্ড জানবাজ। আর এর মধ্যেও যদি বলেন ট্রিগার করার মতো পয়েন্ট কোনটা ছিল, তাহলে আমার জন্য প্রথম ট্রিগার করার মতো পয়েন্ট ছিল যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে পুলিশ লাঠিচার্জ করে, সম্ভবত 10ই জুলাই এর ঘটনা, ওইটা 10 বা 9। সেদিনটা মানে খুব ক্ষিপ্ত হয়েছিলাম, খুব ক্ষুব্ধ হয়েছিলাম মনে মনে, যে অন্য আর 5টা বিষয় অনাচার যদি ছেড়েও দিই, রাজ্যে মানে একটা রাষ্ট্রের এতগুলো শিক্ষিত ছেলে মেয়ে, যাদেরকে পড়ানোর জন্য রাষ্ট্রেরও তো কম খরচ নেই, এই যে গড়ে পিঠে এতজনকে দেশীয় সম্পদ তৈরির উপযুক্ত করে গড়ে তোলার পর তাদেরকে পুনরায় বেকারত্বের দিকে ঠেলে দেওয়া, মানে এটা তো রাষ্ট্রের আসলে ত্রিমুখী একটা সম্পদ ধ্বংস। এখানে মানব সম্পদ নষ্ট হচ্ছে, এতদিন ধরে শিক্ষা খাতে যে ভর্তুকিটা দিচ্ছে সেটা নষ্ট হচ্ছে, এবং পুনরায় এই বড় বৃহৎ একটি দক্ষ জনগোষ্ঠী কর্মক্ষেত্রে বা উৎপাদনে নিয়োজিত না হয়ে তারা পুনরায় যখন বেকার হচ্ছে, সেখানে একটা আলাদা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। এত ক্লিন অ্যান্ড শার্ট একটা কেস, সেখানেও এরকম একটা কোটা দিয়ে এত বড় একটা, এটা তো ভূখণ্ডের সাথে বিশ্বাসঘাতকতা। এই ধরনের অবশ্য হাসিনার আমলে অনেক কিছু এমন করে গিয়েছে যেগুলো আসলে ভূখণ্ডের সাথে বিশ্বাসঘাতকতার পর্যায়ে চলে। দেশ তো আসলে শুধুমাত্র কিছু বিল্ডিংস বা কিছু কাগজপত্র, কিছু নথি, কিছু আমলা দিয়ে না, দেশের মাটি, জলবায়ু, আমাদের পশু পাখি, মাছ, গাছপালা, এবং অবশ্যই দেশের নবাগত শিশু থেকে শুরু করে একদম জ্ঞান ও গরিমায় প্রাজ্ঞ প্রবীণ ব্যক্তি পর্যন্ত, দেশ তো আসলে এটা মিলায়। তো এই সবার সাথেই যে চরম বিশ্বাসঘাতকতা, এরকম তো আসলে অনেক কিছুতেই হয়েছে। বাট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথাটা বলছিলেন যে ওখানকার আন্দোলনটাই আপনাকে নাড়িয়ে দিয়েছিল। না, ওখানকার আন্দোলন তো 1 তারিখ থেকেই চলছিল। আমাদের ঢাকাতে পুলিশি তখনও তেমন কোনো অ্যাটাক হয়নি সেই অর্থে কারোর উপরে। বিচ্ছিন্ন কোথাও কোথাও পুলিশের সাথে একটু হাতাহাতি হচ্ছিল। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ওখানে প্রথম আমার যতটুকু মনে পড়ে বা আমি তখন যেটুকু জানতাম, তাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছিল, ওইটা কি কুমিল্লা চট্টগ্রাম হাইওয়েতে ছিল সম্ভবত, ওই স্টুডেন্টরাই লিড দিচ্ছিল। সেই না পুলিশ প্রথম পুলিশের পক্ষ থেকে বাধাটা ওখানটাতেই ভায়োলেন্টলি আসে, লাঠিচার্জ। রেড লাইনটা মনে হয় ক্রস করলো, এবার মনে হয় কিছু একটা করা দরকার। আমি তো আসলে 1 তারিখ থেকেই ছিলাম, তবে তারপরে আমার যেটা মনে হয়েছিল যে হ্যাঁ, আসলে
এরকম একটা নিট অ্যান্ড ক্লিন, এত বেশি ন্যায্য একটা দাবিতেও যখন পুলিশ লাঠিচার্জ করতে পারে, তখন আসলে আর কোনো আশা নাই। এখন আরো বেশি জানবাজ হয়ে যাওয়ার মতো মোমেন্ট ওইটা। Well, আন্দোলন থেকে রাজনীতিতে আসা, আমি কিভাবে বলবো আপনাকে, অর আপনি রাজনীতিতেই ছিলেন, রাজনীতি আমি 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 রাজনীতিতেই ছিলাম। আমি আসলে রাজনীতি এবং আন্দোলন আমি একসাথে, আমি যখন নিরাপদ সড়ক আন্দোলন করছি তখন থেকেই আমার মোটামুটি তারও বেশ আগে থেকে আমার রাজনৈতিক ওরিয়েন্টেশন শুরু হয়েছে। আচ্ছা, আমার আমার পরিবারের একটা রাজনৈতিক ইতিহাস আছে, যদিও আমি আসলে আমার পরিবারের রাজনৈতিক দলটির পরিচয় প্রকাশ করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, যেহেতু সেটা আমার বাবা মার ছাত্র জীবনের ঘটনা। যদিও তারা আমি যখন শুরু করছি তখন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, কিন্তু রাজনৈতিক সচেতনতা, রাজনীতি নিয়ে আলোচনা, এগুলো আমি আমার পরিবার অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মনে পড়ে যে আমি তখন খুবই ছোট, আমি সম্ভবত তখন ক্লাস 4-এ পড়ি। তখন পিলখানা হত্যাকাণ্ড, সেটা নিয়েও বাড়িতে প্রচুর আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তি, সারাক্ষণই বাড়ির মধ্যে এগুলো শুনেছি। রানা প্লাজা, গণজাগরণ মঞ্চ, শাপলা চত্বরের ওখানে হত্যাকাণ্ড, হলি ক্রস, এবং প্রত্যেকটা ঘটনা আমি খুব ছোট থেকে, হ্যাঁ হলি আর্টিজানের ঘটনাটা, সরি, এই প্রত্যেকটা ঘটনা আমি খুব ছোট থেকে শুনেছি, দেখেছি, বড় হয়েছে। খুব আর্লি এজে আমার পলিটিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয়ে গিয়েছে। অনেকের একটা পারসেপশন আছে কামলি, যে আন্দোলন থেকে যখন আন্দোলনকারীরা রাজনীতিতে আসেন তখন ওনারা যে বিদ্যমান ব্যবস্থা তাদেরকে গিলে ফেলে। তো আসলে আপনার কাছে আপনি চ্যালেঞ্জটাকে কিভাবে দেখেছেন? আমি পারসেপশনটা কখনো শুনিনি, আমি আপনার কাছেই শুনলাম। আচ্ছা, না তবে দেখুন একটা বিষয় কি, আন্দোলনকারী হলেই যে সবসময় অ্যানার্কিস্ট হবে বিষয়টা তেমন না। আফটার বাংলাদেশ তো সাংবিধানিক এবং গঠনতান্ত্রিক ভাবে একটি গণতান্ত্রিক দেশ। তো একটি গণতান্ত্রিক দেশে জনমতটাই সর্বোচ্চ, সবার উপরে। এন আসলে কোনো গোষ্ঠীর মতামত এতটা গুরুত্ব পায় না বা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না যতটা হইলে কোনো কিছু গিলে ফেলা যাবে। রাইট, আমি আসলে বলেছি বিদ্যমান ব্যবস্থা, যে আমরা বলেছি, আমরা এনসিপির মুখে শুনেছি নতুন বন্দোবস্তের কথা। তো এর বিপরীতে আমরা যদি বলি বিদ্যমান ব্যবস্থা, সেই বিদ্যমান ব্যবস্থায় তাদেরকে গিলে ফেলে, এমন একটা পারসেপশন আছে। আচ্ছা, মানে বলতে যাচ্ছেন যে আন্দোলন করে আসা ইয়াং লিডার্সদেরকে এস্টাবলিশমেন্ট কবজা করে ফেলে, তারা এস্টাবলিশমেন্টের হাতে পুতুল হয়ে যায়। রাইট, অনেকটাই সেরকম। এটা বলতে চাচ্ছেন? এক্সিস্টিং যে সিস্টেম সেই সিস্টেম তাদেরকে আসলে এক পর্যায়ে নিউট্রালাইজ করে ফেলে, এরকম একটা পারসেপশন আছে। তো আপনি তেমন কিছু ফিল করেছেন? এইটার উত্তরটাতেও আমার ওই আগের কথাটাই প্রযোজ্য থাকবে, যে আন্দোলনকারী হলেই সবাই তো আর অ্যানার্কিস্ট হয় না, আর সবাই অ্যান্টি এস্টাবলিশমেন্টে হয় না। তবে নতুন বন্দোবস্তের কথা যখন বলা হয় সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের একটা পেশেন্স হিয়ারিং দেওয়া দরকার, যে নতুন বন্দোবস্ত আসলে এটা কি 180 ডিগ্রি উল্টা কোনো কিছু বিদ্যমান ব্যবস্থা, নাকি এটা নাকি একেবারে 360 ডিগ্রি এটা অপোজিটে, নাকি ওই জিনিসটাকেই একটু সাজিয়ে গুছে। আসলে একটা যে কোনো কিছু, একটা বিল্ডিং কে রিফার্নিশ করতে হলে তো কত রকম ভাবেই করা যায়, ঠিক না? আপনার এই ঘরটায় যদি আপনি আসবাস পাল্টে ফেলেন, রং না পাল্টান, তারপরেও তো পুরোনো ব্যবস্থার কিছুটা থেকে যাচ্ছে না। আমি মনে করি না কিলে ফেলে। তাহলে আমি আপনার ভার্সনটা শুনতে চাই, হোয়াটস ইউর টেক অন দিস নতুন বন্দোবস্ত? দেখুন, আমাদের প্রত্যেকের একটা আবছা ছায়া ছায়া একটা স্বপ্ন ছিল যে আমরা দেশটা কেমন দেখতে চাই। এই স্বপ্নটা মনে করেন যে একদম ধরেন একটা 2, 3, 4 এর বাচ্চা, তার যেমন পরীক্ষা চলাকালীন সময় যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে যায়, তখন যেমন সে একটা ছবি আঁকতে থাকে মনে মনে, যে 1 সপ্তাহ পরে স্কুল ছুটি হওয়ার পরে আমরা এইটা করবো। কিংবা যখন সে একটা খেলনার দোকান ঘর বানায় বা একটা খেলার ঘর বানায়, তখন সে যেমন তার মনের মতো করে এটা এখান থেকে ওটা ওখান থেকে ওখানে যেমন সাজায়, তার কিন্তু মনে হতে থাকে অমুক জিনিসটা থাকলে আর একটু ভালো হতো। আমাদের প্রত্যেকের একটা ছায়া ছায়া ধারণা ছিল যে দেশটা কেমন হওয়া উচিত। এটা যদি আমি খুব প্লেটনিক ভাষায় বলি তাহলে আর কি, আমাদের দেশের বায়ু পরিশুদ্ধ, আমাদের দেশের পানি পরিশুদ্ধ, আমাদের দেশের জমি উর্বর, আমাদের কৃষক ফসলের দাম পায় এবং মধ্যবিত্ত তার খাবার কিনতে গিয়ে পথে ফকির হয়ে যাচ্ছে না,
প্রত্যেকটি মানুষের 5টি মৌলিক অধিকার সুনিশ্চিত হচ্ছে। কোথাও কাউকে নিজের মৌলিক অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা এবং বিচারের জন্য ঘুষ বা দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে না। শিক্ষার জন্য কেউ শিক্ষিত হবে, কেউ হবে না, এরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। দ্রব্যমূল্যর হাতের নাগালে, শব্দ দূষণ নেই, আলোক দূষণ নেই। এইগুলো হচ্ছে সর্বোচ্চ লেভেলের ইউটোপিয়ান স্বপ্ন। নতুন বন্দোবস্তটা আমার কাছে নতুন বন্দোবস্ত হচ্ছে যে সর্বোচ্চ লেভেলের স্বপ্ন যেটা দেখেছিলাম সেটাকে জীবদ্দশায় যতটুকু পারা যায় পূরণ করে যাবে। তার জন্য যা যা করা উচিত বলে মনে করি সেগুলো আমরা মানুষের সামনে প্রেজেন্ট করবো। আমি যেরকমটা উচিত মনে করি সেটা আমি মানুষের সামনে নিয়ে আসবো। মানুষ সেটা দেখে মতামত দিয়ে জানাবে যে তারাও সেটা পছন্দ করছে কিনা। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমাদের ক্লাসে খুব ধরে ধরে পড়ানো হয়েছে ডেমোক্রেসি আর পাবলিক গুডের তফাৎ। গুড গভর্নেন্স। যদিও পাবলিক গুড মনে হতে পারে অনেক ভালো, কিন্তু তারপরেও জনমত যাচাই অনেক জরুরি। তো আমি সেখান থেকে নতুন বন্দোবস্তকে দেখি। চমৎকার চমৎকার বলেছেন। এবার আসবো আপনার যে কারণে গত কদিনে আপনার একটা হার্ড টাইম গেছে মোটামুটি, আপনি প্রচন্ড রকমের আলোচনায় থেকেছেন এবং সেই বৈতরণী পেরিয়ে আজকে আমরা সুসংবাদটা পেয়েছি সেই সংরক্ষিত নারী আসন এবং মনোনয়ন বিষয়টা নিয়ে। তো সমালোচকদের কেউ কেউ এটাকে বলছে এটা এখানে এক ধরনের নাটক হয়েছে। সমালোচনার মুখ তো বন্ধ রাখতে পারবো না আমরা, তাই না? তো যদি আমরা একেবারে স্পেসিফিকলি বলি, মনোনয়নপত্র জমা দিতে মাত্র 19 মিনিট দেরি, তো তারপরে যথারীতি প্রত্যাখ্যান এবং তারপর হচ্ছে হাইকোর্টের ইন্টারভেনশন, তারপরে বৈধতা এবং আজকে স্বীকৃতি মোটামুটি। তো এই পুরো ঘটনাটা আপনার কেমন লেগেছে? আর আপনার কি মনে হয় এটা ইচ্ছাকৃত কোনো বাধা ছিল? অভিজ্ঞতাটা খুবই অদ্ভুত, অনাকাঙ্ক্ষিত। মানে আমি এই ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে এরকমটা তো ভাবিনি। তবে মহামান্য আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রাখি এবং ভরসা আছে আমার। ইচ্ছাকৃত কিনা আমার লিখিত আইনের বাইরে তো আসলে কোনোটাই হয়নি। ইসিও তার লিখিত আইন অনুযায়ী হয়তো প্রত্যাখ্যান করেছিল, আদালত লিখিত আইন অনুযায়ী গ্রহণ করতে বলেছে। আমি তো আইনের ছাত্রী, আমি এতটা বুঝি না। যতটুকু বুঝি যে আদালত আমার পক্ষে রায় দিয়েছে এবং ইসি বৈধ ঘোষণা করেছে। হাত ছেড়ে বাঁচা টাইপের একটা বিষয়। আদালতে ঘোরাঘুরি খুবই পেইনফুল একটা অভিজ্ঞতা ছিল। এই আর কি, এর বেশি আসলে সত্যি কথা বলতে ক্ষমতাকে খুব বেশি সুস্বাদু জিনিস বলে আমার মনে হয়, অন্তত এখনো পর্যন্ত মনে হচ্ছে না। আপনি প্রথম নন, আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন, শুভাকাঙ্ক্ষীরাও জিজ্ঞেস করছেন কেমন লাগছে, কেমন বোধ করছো। আমি আসলে ওইরকম এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছি না সংসদে যাওয়া নিয়ে। আর সত্যি কথা বলতে এরকম সংরক্ষিত আসনে যাওয়াটা কখনো আমার সেই অর্থে ড্রিম ছিল না। আমি আজ নয় কাল হয়তো নির্বাচিত হয়েই যেতে চাইতাম। পার্টির সিদ্ধান্ত, পার্টি যেটা ডিসিশন নেবে সেটার প্রতি আমার পরিপূর্ণ সমর্থন এবং সম্মান রয়েছে। আমার কাছে এটাকে বরং একটা বড় সড়ো বোর্ড এক্সামের মতো মনে হচ্ছে। চমৎকার। ওকে ওকে। তো এই যে সংরক্ষিত নারী আসনে আপনার মনোনয়ন পাওয়াটা, এটাকে অনেকেই বলছে যে প্রতীকী নারী প্রতিনিধিত্ব। তো আপনি কি এই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করতে চান? নারীরা আসলে কিভাবে নীতি নির্ধারণের পর্যায়ে আসতে পারে আরো বেশি করে, আপনার কি মনে হয়? দেখুন, কিছু কিছু জায়গায় তো কিছু নীতিমালা আসলে তৈরি করতেই হবে আরো বেশি নারীদেরকে নিয়ে আসার। কিন্তু তার সাথে যে জিনিসটা জরুরি বলে আমার সবসময় মনে হচ্ছে সেটা হচ্ছে একটা সোশ্যাল পার্সপেকশন তৈরি হয়ে গিয়েছে মোটামুটি গত আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে গত এই তো মোটামুটি 2-2.5 দশক ধরেই একটা পারসেপশন তৈরি করা হয়েছে, একটা সর্বদলীয় ঐক্যমতের মতো আছে। We don't need female decision maker anymore. এই পারসেপশনটা তৈরি হওয়ার পেছনে একটা বড় সড় কারণ হচ্ছে হাসিনার অত্যন্ত কুখ্যাত শাসন ব্যবস্থা। আর তার সাথে আমাদের এই ভূখণ্ডের তো একটি জেন্ডার ডিসক্রিমিনেশনের একটা ঐতিহাসিক মানে সিলসিলা তো আছে। সামাজিক পারসেপশনটা তৈরি করা খুব জরুরি। আমি জাস্ট ভাবনা শুরু করেছি। আমি এখনো পর্যন্ত এখানে প্রথমবার শেয়ার করলাম। আমি হয়তো ভাববো যে একটা সময় যেভাবে প্রাথমিক শিক্ষাকে
কিংবা বাচ্চার টিকাকে কিংবা এগুলাকে বিখ্যাত করা হয়েছিল। আর আবার অ্যাসিড নিক্ষেপ, ইফটিজিং এর মতো জিনিসগুলোকে যেভাবে ভিলিফাই করা হয়েছিল, এগুলোতে শাস্তিযোগ্য আসলে জানানো হয়েছিল। আমাদেরকে হয়তো ওরকম ওরকম না হলে একটা কোনো সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ বর্তমান যে সামাজিক পরিস্থিতি সেটা যে কোনো কারণেই হোক না কেন এখন একেবারেই নারী বান্ধব নয়। শুধুমাত্র নারী বান্ধব নয় না, ব্যাপারটা একেবারেই জনবান্ধব নয়। এখানে ইফটিজিং এর পরিমাণ বেড়ে গিয়েছে, রাস্তাঘাটে হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ থেকে সরে এসে এখন গায়ে হাত তোলাতুলি, নারীদের ধরে পেটাচ্ছে রাস্তায়। প্রতিবাদ করতে আসলে পুরুষরাও মার খাচ্ছে, এরকম ঘটনাও তো আসলে কম না। সেক্সুয়াল অ্যাসল্ট রাস্তাঘাটে অনেক বেড়ে গিয়েছে। একসময় ইফটিজারদের বড্ড বেশি শেম করা হতো, আমরা ইন্টারিমের পিরিয়ডেই দেখেছি ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসা। তো এই যে একটা কমপ্লিট সভ্যতার বিপরীতমুখী চর্চা যে চলছে বা বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এটা কিভাবে রিভার্স করা যায়, কিভাবে অপোজিটে যাওয়া যায়, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে বাংলাদেশে চলমান সবগুলো পেশার মধ্যে রাজনীতি অন্যতম বিপজ্জনক একটি পেশা। যেহেতু আমাদের উপমহাদেশের যে রাজনৈতিক কালচার, তাতে জেল, জুলুম, গুম, সন্ত্রাস, কাটাকাটি খুব বেশি নর্মাল। সেটা এরকম একটি বিপজ্জনক পেশাতে নারীরা আগ্রহী হয়ে আসবে এবং উপস্থিত পুরুষদের সাথে সমান ফাইটটা দিয়ে নিজেদেরকে ডিসিশন মেকিং জায়গাতে সমান সমান চেয়ারে প্রবিষ্ট করবে। এই পুরো জার্নিটার জন্য যে ফুয়েল দরকার, প্রিভিলেজ আমি ছেড়ে দিলাম, মিনিমাম জ্বালানি যেটা দরকার সেটাও বাদ দেন, তার বের হওয়ার নিরাপত্তাটাও তো নিশ্চিত করা যাচ্ছে না। এই ব্যাপারটাও তো এখন দিল্লি বহুদূর টাইপের অবস্থায় আছে। তো এখনই এগুলো নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতি বাংলাদেশ আছে বলে আমি মনে করি না। আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, রাজনীতিতে দৌড়টা সমান করতে হবে। পুরুষ যেখান থেকে দৌড়াতে শুরু করে ওই একই লাইন, একই সেট পয়েন্ট নারীর জন্য হওয়া লাগবে। তারপরে আমরা দেখবো নারী কতটা দৌড়ে যেতে পারে। সো সেই প্রসঙ্গটা আসছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট এই ক্ষেত্রে আপনার হলো মানে একেবারে শুরু থেকে শুরু কথাটা বলছেন, একেবারে বেসিক জায়গাগুলো। হ্যাঁ, কারণ বেসিক জায়গাগুলোই তো নড়বড়ে হয়ে গিয়েছে। তো এই যে আপনি মবের রাজত্বের কথা যেটা বললেন, তো মবের রাজত্ব কি আমরা শুধু গত 1.5 বছরে দেখছি? না, মবের রাজত্ব আমরা আগেও দেখছি, আমরা গত 1.5 বছরেও দেখছি। আর বিষয়টা হচ্ছে যে মানে কোন প্যাটার্নে হচ্ছে। আমরা এর আগেও দেখেছি না, গণপিটুনিতে মানুষ মারা গেছে। আমরা এর আগেও দেখেছি যে চোর ধরে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে, ওইটাও তো মানবাধিকার খুন। এখন বিষয়টা হচ্ছে মব, তাহলে এই জিনিসটা আগেও ছিল, এই জিনিস কেন গত 1.5 বছরে এত ভয়াবহ রূপে প্রকট হলো? এর কারণটা হচ্ছে গত 1.5 বছরে হাসিনার আমলে যেটা হচ্ছে, পুলিশ মানুষের জন্য কাজ না করলেও হাসিনার জন্য করছে, কোথাও না কোথাও তারা কাজটা করছে। গত 1.5 বছরে ধরে আমি এবং আসলে এই 6 মাসও, গত 2 বছর ধরে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কাজ সে অর্থে খুশি হওয়ার মতো কাজ আমি দেখতে পাইনি। তাদেরকে ভয় পেতে দেখিনি মানুষকে, বা ভয় অংশ পাবেই বা কেন, মানে তাদের কাছ থেকে সাহায্য আশা করতেও দেখিনি। তো বিষয়টা হচ্ছে শাসনটা, আইন শৃঙ্খলা রক্ষাটা যাদের দায়িত্ব, তারা যদি দায়িত্ব পালন করতে থাকে, তখন জিনিসটা আপনার কাছে দৃষ্টিকটু আর লাগে না। কোথাও না কোথাও যদিও মানবাধিকার ক্ষুণ্ণই হয়, আর স্টিল জিনিসটা কার্পেটের নিচে চাপা থাকার মতো। কিন্তু এই কার্পেটটা উঠায় ফেললে ওই ধুলার প্রকোপটা দেখা যাচ্ছে। এই জন্য এখন মবের রাজত্ব মনে হচ্ছে। তবে আমরা আশাবাদী হতে চাই। আমরা মুশকিল, হ্যাঁ, আমরা হতাশা নিয়ে কথা বললে আমরা আমাদের কুল খুঁজে পেতে স্ট্রাগল করতে হবে রীতিমতো। বাট আমরা যখনই আলোচনা করছি, আপনাকে একটু আপডেট দিই যে আমার মনে হয় যে ভালোর পথে একটা যাত্রা আমরা মনে হয় দেখতে পাবো বলে আমরা আশাবাদী হতে পারি। এই জন্য কারণ ঢাকায়, খুব যে রাজধানীতে আমরা বসে আছি, এই ঢাকা জেলার এসপি একজন নারী, তিনি নতুন যোগ পেয়েছেন দলীয় পরিচয় সমেত। আমি এটা নিশ্চিত নই আর কি, বাট ঢাকার যে ডিসি উনি একজন নারী। তো আমরা মনে হয় একটু আশাবাদী হতে পারি
যে উইমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা বলছেন, সিকিউরিটি কনসার্নের কথা যেখানে বলছেন, সেখানে ঢাকা জেলার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দায়িত্বেই আমরা দুজন নারীকে দেখতে পাচ্ছি। চাইলে আপনি আশাবাদী হতেই পারেন। আপনি আপনি তো নিশ্চয়ই না, আমি আসলে খুব একটা আশাবাদী না, এই জন্য না যে অবশ্যই এটা খুশির বিষয়, নারীরা যত উপরে উঠে আসবে এটাতে খুশি, Exactly, আমি এটাতে অবশ্যই খুশি, আই এম রিয়েলি হ্যাপি ফর দেম, বাট দ্য ফ্যাক্ট ইজ কোনো একজনে কোনো কিছু বাট আপনার জার্নি নিশ্চিত তো করে না। শুরু হতে হবে কোনো না কোনো পর্যায়ে গিয়ে, তাই না? সেই জার্নিটা ওপর থেকে শুরু হয় না। দেখুন, এই বিষয়গুলো গ্রাসরুট থেকে উঠে আসে, আপনি এটা ওপর থেকে করলে এটা এনিওয়ে, আপনি যেহেতু বলছেন, দেখি আশাবাদী হই। ওকে, এবার আমরা একটু রাজনীতি এবং যে বিষয়ে ছিলাম যে নারী অধিকার, সেটার ফার্দারিং আমরা করার চেষ্টা করব। আর হচ্ছে আপনার ভবিষ্যতের দিকে কিভাবে তাকাচ্ছেন। তো আপনি তো সোচ্চারভাবে বলেন একটা কথা যে নারীরা শুধু আসন চায় না, ক্ষমতা চায়, ক্ষমতা প্রয়োজন। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নারীরা ক্ষমতা চায়, আমি এটা কোথাও কখনো বলিনি। নারীদের ক্ষমতায়ন প্রয়োজন, মানে আমি বলি নারীদের শ্রোতা প্রয়োজন, ক্ষমতায়ন প্রয়োজন, এই কথাটাও অনেক দূরের কথা। আমি খুবই পেসিমিস্টিক মানুষ, আমি বেশি দূরের স্বপ্ন দেখি না। আচ্ছা, নারীর ক্ষমতায়ন নিয়ে তো কথা বলেছেন। বলেছি, রাইট, আমি সেটাই বলছি যে নারীরা যে শুধু এরকম আসন দিলে হবে, যে কথা আপনি নিজেও বলছিলেন যে তাদের আসলে সত্যিকারের তাদের ক্ষমতায়ন প্রয়োজন, তাদের নিরাপত্তা প্রয়োজন। তো বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নারীদের প্রকৃত ক্ষমতায়ন আসলে কিভাবে সম্ভব, সেই রোডম্যাপটাকে আপনি ধরুন, বিষয়টা হচ্ছে, রাজনীতি তো পার্ট অফ সোসাইটি, রাজনীতি তো সমাজের অংশ। আপনি একটি সামাজিকভাবে আপনি একটা গঠনতন্ত্রের মধ্যে নিয়ে আসা ছাড়া, বা সামাজিক একটা পরিবর্তন ছাড়া, সামাজিক একটা ওরিয়েন্টেশন ছাড়া, এটা শুধু রাজনীতিতে আপনি কি করতে পারেন? আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, আমরা নীতিমালা করে দেওয়া যেতে পারে যে রাজনৈতিক দলগুলোতে এদের 30% নারী থাকাই লাগবে, এদের 35% নারীকে নমিনেশন দেওয়াই লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, তাতেও কিছু নারী উঠে আসবে, সেটাও একটা গুড স্টার্ট হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই সবগুলো পুশ হবে। ক্ষমতা তো আসলে হাতে তুলে দেওয়ার কোনো জিনিস না, ক্ষমতাটা অর্জন করার। আমাদের যেটা করতে হবে, ক্ষমতা অর্জনের জন্য কখনো তো ম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো কথা হয় না। কারণ আমি এখানে ফেমিনিস্ট কোনো কথাবার্তা বলার জন্য বলছি বিষয়টা না। সামহাউ এই ভূখণ্ডে, পুরো পৃথিবীর কথা ছেড়ে দিয়ে, এই ভূখণ্ডে ম্যান এম্পাওয়ারমেন্টের জন্য যা যা প্রয়োজন, তার মানে কি ছেলেদের ইন্ট্রাপার্টি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় না? ডেফিনেটলি যেতে হয়, অনেক বেশি যেতে হয়। আজকে যে ছেলেটা উপজেলা পর্যায়ের একটা কমিটিতে আছে, সে যদি স্বপ্ন দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তাকে কতগুলো ধাপ পার হয়ে আসতে হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, তার অ্যাটলিস্ট ওই জার্নিটা পুরোটা না হলেও কিছুদিন করার মতো সোশ্যাল ক্যাপিটালটা আছে, সোশ্যাল ক্যাপিটালটা আছে। সে যদি হুট করে টানা 10 দিন রাত জেগে পার্টির প্রোগ্রামে ব্যস্ত থাকে, তার বাড়ি থেকে কেউ কল দিয়ে বলবে না রাত 10টা পারে থেকে বাড়ির বাইরে গেল। বিষয়টা হচ্ছে, ফাইটটা একই ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বাট ফাইটটা শুরুর জন্য যে সাপোর্ট, মানে যে সাপোর্টিভ ইকুইপমেন্ট গুলো লাগে, এগুলো ফিমেলদের জন্য পর্যাপ্ত না। আমরা যারা রাজনীতিতে আছি, কোথাও না কোথাও আমরা প্রিভিলেজড। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি, আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে। পোস্ট গ্রাজুয়েশন এবং তারপরে মাস্টার্সের পরেও আমার 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 পরিবার আমাকে দেশে পড়িয়েছে, দেশের বাইরে থেকে পড়িয়েছে। আমি তো অন্তত পড়াশোনাটা করতে পারছি। তো যেই মেয়েটাকে, আমি বলবো না এখানে জোর জবরদস্তির কথাটাও যাব না, যে মেয়েটার বাবার সামর্থ্যই নেই তাকে এসএসসি পর্যন্ত পড়ানোর, সেই মেয়েটা আমার সাথে কিভাবে কম্পিটিশন করবে? বা আমার পার্টির যে সিনিয়রটা আমার চাইতে আরো বেশি শিক্ষিত, আমার বিদেশে একটা ডিগ্রি আছে, যার 3টা ডিগ্রি আছে, অন্তত আমার পরিবার তো আমাকে ঠেলে আরো 2টা ডিগ্রি নেওয়ার জন্য পাঠাতে পারবে। কিন্তু যে মেয়েটা ওই পর্যায়েতেই নাই, সে ক্ষমতার লড়াই কিভাবে আসবে? ক্ষমতায়নের পথে আমাদের যাত্রাটা আমরা কিভাবে করতে পারি, ধাপে ধাপে যদি আপনি একটু বলেন যে নারীর ক্ষমতায়ন। দেখুন, এত বড় যেই পলিসি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সব রাজনীতিবিদরা মিলে চেষ্টা করছে তৈরি করার। জার্নি শুরু করছেন। দেখুন, আমি মনে করি সবার আগে দুটো জিনিসে ফোকাস করা ভীষণ জরুরি। একটা হচ্ছে, বাংলাদেশের ইকোনমিক সিস্টেমটাকে কোনো না কোনো ভাবে ঠিক করানোর জন্য উঠে পড়ে লাগা উচিত। এই একটা মানে ভাঙা জায়গা জোড়া দিতে শুরু করলে আপনি অনেক কিছু ঠিক হয়ে যাবে। বাংলাদেশের ইকোনমিক অবস্থা এতটাই খারাপ যে মানুষ নিজের ডিগনিটি সেল করে। আপনি 500 টাকা দিয়ে মানুষের ভোট কিনে ফেলতে পারবেন। আপনি ইনফ্যাক্ট ওই গ্রামগঞ্জে এখনো ওই লোকাল পেপার গুলো ঘাটলে এরকমও খুঁজে বের করা সম্ভব।
আমি অন্তত 2-3 বছর আগে পর্যন্ত আমি দেখছি যে সেখানে মানুষ বাচ্চা বিক্রি করে দিয়েছে, যদিও লেখে দত্তক, কিন্তু মূল ঘটনাটা এরকমই হয়। আর বিষয়টা হচ্ছে, মানুষের যদি দারিদ্র সীমার এত নিচে থাকে মানুষ, তাহলে সে তো এই ধরনের প্রশ্নে আসবেই না। আমার মনে হয় প্রথম যে জিনিসটা নিয়ে কাজ করা উচিত, অনেক কিছু আছে দেশে ঠিক করা, কিন্তু সবার আগে ইকোনমিতে নজর দেওয়া উচিত। এরপরে আসে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলাটা খুব বেসিক পর্যায়ে, মানুষকে শুধু এইটুকু বিশ্বাস করাতে হবে, তুমি অপরাধ করলে শাস্তি পাবে। বাংলাদেশ আইন শৃঙ্খলার এতটা অবক্ষয় বর্তমানে, তার একটা কারণ, আমি বিশ্বাস করে অপরাধ করলেও তারা ছাড়া পেয়ে যাবে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন, শাস্তি যে তারা পাবে এটা মানুষ বিশ্বাস করে না। তো এনসিপির বাইরে আপনি তো শুধু এনসিপি নমিনেটেড নন, তো 11 দলীয় জোট থেকেই আপনাকে নমিনেট করা হয়েছে। এই জোট কি সত্যিকার অর্থে নতুন রাজনীতির ধারা তৈরি করতে পারবে আপনার মনে হয়? এটা তো একটা নির্বাচনী জোট, রাজনৈতিক জোট তো নয়। তো নির্বাচনী জোটের পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসাথে আন্দোলনে, সামনে তো স্থানীয় নির্বাচন আসতে সাথে। আর তাছাড়া জোট সংক্রান্ত বিষয়ের সাথে এটা এই জোটের প্রত্যেকটি পার্টির লিডার্স যারা, এটা তাদের ডিসিশন, এবং কোন নীতিতে তারা আগাবে, কোন পদ্ধতিতে এই জোটটা রান করবে, কতদিন, কিভাবে, কোন পদ্ধতিতে, এটা একান্তই তাদের সিদ্ধান্ত। আমার কথা যদি বলেন, আমি চেয়েছি, চাই এবং সবসময় চাইবো আমার দল স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র শক্তিশালী একটি দল হয়ে উঠুক, কিন্তু আমার দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি, আমার ডেকোরামের প্রতি আমি পরিপূর্ণ আস্থা রাখি। আমার যা কিছু প্রশ্ন, যা কিছু সংশয়, সেগুলো আমি আমার দলের মধ্যে সমাধান পাওয়ার আশা রাখি, সেখানেই চেষ্টা করি। কারণ এই মানুষগুলোর সাথে আমি অনেকদিন ধরে রাজনীতি করে আসছি, তো ওনাদের বুদ্ধি বিবেচনার প্রতি আমার ভরসা আছে। তরুণ প্রজন্মের আমরা অধিকাংশকেই আমরা দেখেছি যে রাজনীতির ব্যাপারে তাদের এক ধরনের অনাগ্রহ কাজ করে। তো আমরা এই যে আপনারা যারা ফ্রন্টলাইনার, এখন একটা সফল আন্দোলন থেকে এখন রাজনীতির একেবারে পাদপ্রতিবের আলোয় আছেন, তো সেই রাজনীতিতে অনাগ্রহী প্রজন্মের প্রতি আপনাদের তরফ থেকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, অনাগ্রহ তো অনেক কিছুতে, শিল্পে বা কজনের আগ্রহ দেখেন বলেন, বা ইদানিং তো সাহিত্যেও খুব একটা আগ্রহ দেখা যায় না, ইতিহাস নিয়ে বা কজনকে কাজ করতে দেখা যায়। বিষয়টা হচ্ছে ওই এই ঘুরে ফিরে আপনি যে কোনো সমস্যায় আসেন, আপনি পেছনে যেতে 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 একদম সর্বশেষ পয়েন্টটা হবে ইকোনমি, যেখানে প্রতিনিয়ত ভাতের জন্য ফাইট করতে হয়। সেখানে অনেক কিছু নিয়েই আগ্রহ রাখাটা আসলে বিলাসিতা। তবে তারপরেও আমি তরুণদের কাছে বলবো যে আফটার অল অন্য যে কারোর চাইতে, যেহেতু তরুণদের শরীরে শারীরিক শক্তিটা তো অন্তত বেশি থাকে, তাদের যুদ্ধ করার শক্তিটা বেশি থাকে। তো অন্যরা, যে আপনার বাবা হয়তো, বা যার এখন প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন, তারা হয়তো 2 দিনের বেশি না খেয়ে থাকতে পারবেন না, আমরা হয়তো পারবো 4 দিন না খেয়ে থাকতে। তো কষ্ট হলেও একটু হালটা ধরতে হবে। এবার চ্যালেঞ্জ, সমালোচনা এবং সম্মুখ সমাধান, এই বিষয়ে যদি কথা বলতে যাই, প্রথমে বলবো যে আপনাকে কেউ খুব সমালোচনা করছে, বিশেষ করে এই জামাতের সাথে জোট নিয়ে, কি জবাব দেবেন? নো কমেন্টস। না, আপনার দেখুন, সমালোচনা শব্দটার মধ্যে তো আলোচনা আছে, ওইটুকু বাদ দিলে ওটা স্রেফ নিন্দা হয়ে যায়। আমি নিন্দুকদের কথায় কান দিই না। ওকে, তাহলে আপনাকে পরে প্রশ্নে যাই, আর সম্পর্কে যাব না। ওকে, সংসদে যাওয়ার পর নারী অধিকার, যুব কর্মসংস্থান এবং কাঠামোগত পরিবর্তনের জন্য কোন কোন ইস্যুতে সবচেয়ে বেশি জোর দেবেন আপনার প্রত্যাশা? এটা তো সারপ্রাইজ। আমি ভাবছি, আমি এখনো শিখছি। দেখুন, আমি না সত্যি আসলে এখনো শিখছি। আমার আমি আসলে রাজনীতিটা এখনো শিখছি। আমি অনেক কিছু নিয়ে, আসলে তো এই বিষয়গুলো নিয়ে, নারী অধিকার, শিশু স্বাস্থ্য, যুব কর্মসংস্থান, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য খাত, ইকোনমিক ক্রেডিবিলিটি, বৈদেশিক ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ক্রমাগত মুদ্রাস্ফীতি, এবং অসংখ্য বিষয় আছে কথা বলার। কিন্তু আমার মনে হয় আমার আগ্রহটা ইকোনমিক এবং সিকিউরিটিতে একটু বেশি থাকে, যেটা আপনি আগে বলেছেন। ঠিক আছে, আপনি তো ডাকসুতে নির্বাচন করেন? না, আমি করিনি। আচ্ছা, আমি পাশ করে গিয়েছিলাম। আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা একটু ফিরে যাব সেই গণভোট, জুলাই সনদ, ওই সম্পৃক্ত কিছু আলোচনায়।
তো জুলাই সনদ নিয়ে আমরা প্রধানমন্ত্রীর মুখে বারংবার যে কথা শুনছি যে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য বাস্তবায়ন করা হবে। আবার এদিকে আমরা দেখছি যে অপোজিশন ক্যাম্পে আমরা দেখছি যে এটা নিয়ে বিস্তর সমালোচনা। তো আপনি কি বলবেন? দেখুন, আমার যেটা বলার সেটা হচ্ছে আমাদের আমি একটা ব্যাকরণগত সমস্যা সবসময় দেখি এখানে রাজনীতিবিদদের আচ্ছা, বা আমলাদের জি, এদের মধ্যে একটা প্রজা শাসক সুলভ ব্যবহার আছে, একটা অ্যাটিটিউড প্রকাশ পায়। আমি জানি না এখানে আসলে রাজার বংশধর কেউ আছে কিনা রাজনীতিবিদদের মধ্যে গোপনে। আমার 14 পুরুষে কেউ কখনো রাজা ছিল না। ঠিক। তো বিষয়টা হচ্ছে ওইটা মেবি রাজতন্ত্রে হতে পারে, কিন্তু গণতন্ত্রে রাজনীতিবিদরাও আসলে জনগণের দাসী। গণমত সর্বোচ্চ, তারপরে রাজনীতিবিদরা শুধুমাত্র এক্সিকিউট করতে পারে, সর্বোচ্চ মুখপাত্র হইতে পারে জনগণের, এর বাইরে আর কিচ্ছু না। এখন এইটা যেহেতু এই ভুল ধারণাটা, কিংবা আমি জানি না কোন গোপন রক্তসূত্রিতার পুরনো গৌরবের কারণে এই অ্যাটিটিউডটা দেখা যায়, কিন্তু যে কারণেই হোক জনগণের সাথে খেলতে চাওয়ার খুব ইচ্ছা অনেক রাজনীতিবিদদের মধ্যেই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুবই গুণবান পিতার সন্তান, গুণবতী মাতার সন্তান। আশা করব উনি এমনটা নন। আপনিও আশাবাদী, আমরাও আশাবাদী যে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হবে। আর আমরা যে বর্তমানে যে দলটিকে ক্ষমতায় দেখছি, বিএনপিকে আমরা দেখেছি যে যারা সর্বাগ্রে জুলাই সনদের স্বাক্ষর করেছেন তাদের মধ্যে এই দলটি অবস্থান ছিল সর্বাগ্রে, একেবারে প্রথমে যারা ছিল তাদের ভেতরে প্রথম কাতারে। তো কাজে আমরা আশাবাদী হতে চাই। এবার যদি গণভোট নিয়ে বলি, আমরা টোটাল যে ভোটের পার্সেন্টেজটা আমরা জানি সেখানে ছিল প্রায় 60% মোরলেস। গণভোটের ক্ষেত্রে এটা ছিল প্রায় 70%। তো সেই গণভোটের বাস্তবায়ন নিয়ে আমরা দেখছি বিভিন্ন রকম সংশয় বিভিন্ন জনের মুখে, যদিও সরকারি মহল থেকে আমরা এই ব্যাপারে ডিসাইসিভ কিছু আমরা পাইনি। তো এই ব্যাপারে আসলে আপনি শুধু একজন উদীয়মান রাজনীতিক শুধু নন, আপনি পার্লামেন্টে পা রাখতে যাচ্ছেন। তো হোয়াটস ইউর টেক অন দিস? আপনি কি বলবেন? দেখুন, আমি যেটা বললাম সেটাও, এবং এই কথাটা ইনক্লুডিং মি, আমি সকল রাজনীতিবিদদের ক্ষেত্রে, নট অনলি গণভোট, বিষয়টা হচ্ছে যদি জনগণকে ভুল বুঝিয়ে খুব চতুরতার সাথে কোনো কিছু করে ফেলা, জনগণ যেটা পক্ষে মত দিয়েছে খুব চতুরতার সাথে সেটাকে যদি উল্টে ফেলার প্রচেষ্টা করা হয়, এইটা আমার মনে হয় না সম্ভব হবে। এই জায়গাটা তো আপনি আশাবাদী যে গণভোটের? আমি আশাবাদী, আমি কনফিডেন্ট যে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারের কোনো উপায় থাকবে না। গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে, আপনি আশাবাদী? আশা করা যায়। যেই স্বপ্নের কথা ওসমান হাদি বলেছেন, যে ইনসাফের কথা ওসমান হাদি বলেছেন, এবং যেই রাজনৈতিক বন্দোবস্তের কথা ওসমান হাদি বলে গেছেন, তো আপনার সহযোদ্ধা ওসমান হাদি, তিনি তো আমাদের মাঝে নাই। তো ওনার যে চাওয়াটা, সেই চাওয়া পূরণের পথে বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে? ন্যায্যতার কথা যদি বলি, আসলে এটা তো অনেক রাজনীতিবিদেরই স্বপ্ন। পার্টিকুলারলি খুব আলাদা কিছু শরীফ ভাইয়ের ছিল কিনা আই এম নট ভেরি শিওর, বাট এনিওয়ে, ন্যায্যতা মূল তো এটাই। ন্যায্যতার দিকে বাংলাদেশ এগোচ্ছে কিনা সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু অন্তত সংসদ চলছে। গত প্রায় এদিকে 20 বছর তো সংসদই দেখেনি বাংলাদেশের মানুষ। তবে ন্যায্যতার প্রশ্নটা এত সহজে সমাধান হবে বলে আমি মনে করি না। অনেক জায়গায় অনেক কিছু ঠিক করার আছে, আশা রাখি একদিন হবে। ওনার আত্মার শান্তি পাক, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। ওনার বিচারটাও হওয়া উচিত খুব দ্রুতই, আশা করি সেটাও দ্রুতই হবে। আর ন্যায্যতা সুনিশ্চিত হওয়ার জার্নিটা আসলে এত সহজ হয় না, এটা একদিন 2 দিনে হয়ে যাওয়ার বিষয় না। জার্নিটা চলমান আছে, এটুকুই। তো আমরা শেষ করবো কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন দিয়ে। আপনার রাজনৈতিক যাত্রাকে এক বাক্যে যদি বর্ণনা করেন? আমার ঘটনাবহুল। তরুণ তরুণীদের জন্য সংক্ষিপ্তভাবে আপনি কি বার্তা দেবেন এক বাক্যে? তাড়াহুড়ার মাথায় কোনো সিদ্ধান্ত না, রাজনীতির ক্ষেত্রে তো একেবারেই না। প্লিজ ডু ডিসকাশন।
সামনের দিনগুলোতে কি কি পরিকল্পনা আপনার অল্প কথা জানতে চাই। সামনের দিনগুলো এই রাজনৈতিক পরিকল্পনার কথা যদি বলেন, তাহলে আমার যেটা মনে হয় বাংলাদেশে এই গণভোটের সময় তো আমি দেখেছিলাম একটা জিনিস, যে গণভোটের কনসেপ্টটা মানুষ বুঝছে না। আমার কাছে মনে হয় যে একদম খুব বেসিক লেভেলের যে বিষয় আশয়গুলো আছে দেশের, খুব সাধারণ কিছু সিভিক ল, খুব সাধারণ কিছু সংবিধানের কথা, খুবই বেসিক পর্যায়ের বিষয়, এগুলো আসলে খুব বেশি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে খুব একটা ছড়ায়নি। যদিও আসার কথা, এখন মানুষ আবার আলোচনা করছে এগুলো নিয়ে, আগের চেয়ে মানুষ অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। আমার লক্ষ্য থাকবে আরো বেশি সচেতন করে তোলা। থ্যাংক ইউ সো মাচ নুসরাত তাবাসসুম জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আজকের পডকাস্টটাকে আমরা সাজিয়েছিলাম আনমিউর বাংলাদেশ নামে, আমরা ব্র্যান্ডিং করেছি। তো আনমিউর বাংলাদেশ নামটা বলে দেয় যে বাংলাদেশ, আমরা আসলে বাংলাদেশকে আনমিউট করতে চাই। আমরা দেখতে চাই যে বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশ প্রগতির পথে হাঁটছে, বাংলাদেশ তার স্বপ্নের পথে থেমে নেয়, বাংলাদেশ এগুচ্ছে। এবং এই যাত্রায় যারা নুসরাত তাবাসসুম জ্যোতির মতো যারা আছেন সারথি, তাদের হাত দিয়েই রাজনীতিতে যে পরিবর্তনের ধারাটা যেটা শুরু হয়েছে সেটা সার্থকতা পাক, পূর্ণতা পাক। আমরা সেই স্বপ্নের বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলাম, যখন যে বাংলাদেশে আমরা নুসরাত তাবাসসুম জ্যোতি, তারপরে ওসমান হাদি মতো যারা নতুন বাংলাদেশের কল্পনা করেছেন, তার জন্য পরিশ্রম করেছেন, তার জন্য রাস্তায় নেমেছেন, তার জন্য তারা নির্যাতন সয়েছেন, তো তাদের সেই স্বপ্ন পরিপূর্ণতা পাবে। তো সে আশায় আমরা আজকের বিশেষ পডকাস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে জানিয়ে দিবেন আপনাদের বার্তা, এবং আপনাদের আরও যদি পছন্দের কোনো বিষয় থাকে সেগুলো আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।